49তম স্পেশাল বিসিএস এর জন্য বাংলার যে 120 নম্বর আছে সেই 120 নম্বরের জন্য বাংলাবিদ একটা কোর্স লঞ্চ করেছে। সেই কোর্সটি ইতিমধ্যে অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছে। সেটি কেন পেয়েছে, বাংলাবিদে কিভাবে পড়ানো হয়, কি হ্যান্ডনোট দেওয়া হয়, সেই বিষয়টি আমরা আলোচনা করছি। বাংলার জন্য পিসি যে সিলেবাসটি দিয়েছে সেই সিলেবাসটা কিন্তু খুব বেশি বড় না, কিন্তু সেই সিলেবাস থেকে 100টা এমসিকিউ বাংলা থেকে আসবে। সুতরাং আমরা দেখতে পেলাম যে প্রত্যেকটা টপিক থেকে 2টা 3টা 4টা 5টা প্রশ্ন কিন্তু প্রত্যেকটা টপিক থেকে আসবে। সেই ক্ষেত্রে এটি কে লিখেছেন, এটা কত সালে প্রকাশিত হয়েছে, এটার অর্থ কি, এই ধরনের জ্ঞানমূলক প্রশ্ন কিন্তু খুব বেশি হবে না। 30 থেকে 40% ধরনের প্রশ্ন হতে পারে। বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু একেবারে টেক্সট থেকে ভেতর থেকে প্রশ্ন আসবে এবং সেটা কিন্তু অনেকটা অনুধাবনমূলক প্রশ্ন আসবে। সুতরাং বাংলাবিদ সেইভাবে পড়াচ্ছে কিনা সেটা নিয়ে আমরা এখন আলোচনা করছি। দেখেন, আমাদের লেকচার 4-এ ছিল বৈষ্ণব পদাবলী। সেই ক্লাসটা আমরা একটু শেয়ার করবো যে আমরা আসলে কি পড়িয়েছি। প্রথমে দেখুন, বৈষ্ণব পদাবলী 3 প্রকার। এটা মোটামুটি সবাই পড়িয়েছে, সব প্ল্যাটফর্মে সম্ভবত পড়িয়েছে। এটার মধ্যে নতুনত্ব কিছু নেই, কিন্তু কোন সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটে এই বৈষ্ণব পদাবলী উদ্ভব হয়েছে সেইখান থেকে কিন্তু একটা জ্ঞানমূলক টাইপের কিংবা অনুধাবনমূলক টাইপের কিন্তু প্রশ্ন আসতে পারে। সুতরাং এইখানকার এই আলোচনাটা যদি আপনি একবার শুধু রিডিং করেন তাহলে কিন্তু আপনি পরীক্ষা উত্তর করতে পারবেন। তারপর আমরা দেখতে পেলাম যে এই আমার এই বৈষ্ণব তত্ত্ব যেটি আছে সেটি আসলে কোন অঞ্চল উদ্ভব হয়েছিল সেই বিষয়টি কিন্তু আমরা দিয়েছি। দেখেন, এখানে বর্ধমান বা প্রেসিডেন্সি কিংবা রাঢ় অঞ্চলে কিন্তু এই বৈষ্ণব মত উদ্ভব হয়েছিল এবং আমাদের বৈষ্ণব পদাবলী যেসব কবি আছেন তাদের সবারই বাড়ি কিন্তু সেই বর্ধমান প্রেসিডেন্সি বা এই রাঢ় অঞ্চলের। ঠিক আছে, তারপর আমরা দেখবো যে বৈষ্ণব পদাবলীর উপর কোন মতবাদের একটা প্রভাব রয়েছে সেটা আমরা দেখলাম যে সুফিবাদের প্রভাব রয়েছে। এখন সেই সুফিবাদের প্রভাবটা কিভাবে রয়েছে সেটা যদি জ্ঞানমূলক প্রশ্ন আসে তারপরে পারবেন, কিংবা যদি অনুধাবনমূলক প্রশ্ন আসে সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা উত্তর করতে পারবেন এই আলোচনা থেকে। সেই ক্ষেত্রে আমরা যেটা করেছি সেখানে সুফিবাদ এবং বৈষ্ণব যে তত্ত্ব আছে সেটার একটা পার্থক্য এখানে দেখিয়েছি, যেটা আপনি একবার শুধু যদি রিডিং করেন তাহলে আপনার যে এমসিকিউ গুলো আসবে সেখান থেকে আপনি উত্তর করতে পারবেন। কেন উত্তর করতে পারবেন? কারণ আপনার উত্তরটা কিন্তু প্রশ্নে দেয়া থাকবে, আপনার কিন্তু কোনো কিছু মুখস্থ করার প্রয়োজন নেই। জাস্ট আপনি একবার পড়লে আপনার একটা আইডিয়া তৈরি হবে, সেইখান থেকে কিন্তু আপনি উত্তরটা বাছাই করতে পারবেন। তারপর আমরা দেখব যে মধ্যযুগের একটা শতাব্দী আছে, যে শতাব্দীকে বলা হচ্ছে মধ্যযুগের রেনেসাস কিংবা মধ্যযুগের মধ্যমণি। এইটা যদি আপনারা আহমদ শরীফের বই পড়েন তাহলে কিন্তু আপনারা সেখানে পাবেন। সেটি হচ্ছে 16 শতক। 16 শতককে বলা হচ্ছে যে মধ্যযুগের মধ্যমণি কিংবা বলা হচ্ছে মধ্যযুগের রেনেসাস। কারণ ওই সময় কিন্তু শ্রী চৈতন্য দেবের প্রভাবে বৈষ্ণব পদাবলী কিংবা বৈষ্ণব তত্ত্ব ব্যাপকভাবে বিস্তার লাভ করেছিল। শ্রী চৈতন্য দেবের কারণে ওই সময় কিন্তু যে বিশৃঙ্খল হিন্দু সমাজ ছিল সেই বিশৃঙ্খল হিন্দু সমাজ কিন্তু একটা একতাবদ্ধের মধ্যে এসেছিল, তাদের মধ্যে এক ধরনের জাগরণ ঘটেছিল এবং জাতপাতের যে ব্যাপারগুলো আছে সেগুলো কিন্তু কমে গিয়েছিল বৈষ্ণব তত্ত্বের আলোকে। সুতরাং এই জায়গাটাকে বলা হচ্ছে বা ওই শতকটাকে বলা হচ্ছে যে মধ্যযুগের একটা মধ্যমণি কিংবা মধ্যযুগের রেনেসাস, একটা জাগরণ ঘটেছিল। সুতরাং এটা খুব নতুন একটা কথাবার্তা। এটা কিন্তু নর্মাল যে গাইডগুলো আছে সেখানে কিন্তু আপনি পাবেন না, কিংবা মাহবুল আলমের যে বই আছে সেখানেও কিন্তু আপনি এই ধরনের কথাবার্তা পাবেন না। তারপরে দেখবো যে ধর্ম সাধনার কিংবা এই বৈষ্ণব পদাবলী সেটা একটা উপায় কিন্তু এখানে আমরা দিয়েছি 3টা। তারপর হচ্ছে এই বৈষ্ণব তত্ত্বের একটা নাম আছে, কিংবা বৈষ্ণব তত্ত্বের যে মূল ভিত্তি কিংবা বৈষ্ণব তত্ত্বের যার নাম সেটাকে কি বলা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে দেখেন অচিন্ত দ্বৈতবাদ। অচিন্ত দ্বৈতবাদ মতবাদ। এইটা হয়তো আপনারা নর্মাল যে বইগুলো আছে গাইডগুলো আছে সেখানে কিন্তু আপনি পাচ্ছেন না। অবশ্যই এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। বৈষ্ণব মতবাদ যে দ্বাদশ তত্ত্ব আছে সেই তত্ত্বটা একবার করে আমরা রিডিং করে রাখবো, যে কোনো জায়গা থেকে চলে আসতে পারে। তারপর আমরা দেখবো যে গুরুত্বপূর্ণ যে তথ্য বৈষ্ণব পদাবলী, মোটামুটি এই তথ্যগুলো বিভিন্ন বইয়ের মধ্যে আছে, সেখান থেকে আপনারা নিতে পারেন। দেখেন, এখানে আছে যে মধ্যযুগের গীতি কবিতা, তারপরে মধ্যযুগের শ্রেষ্ঠ ধারা হচ্ছে বৈষ্ণব পদাবলী। তারপরে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কি বলেছেন, বৈষ্ণব পদাবলীর সবচেয়ে জনপ্রিয় কবি হচ্ছেন চণ্ডীদাস, বা মোটামুটি এই জিনিসগুলো আপনারা সবাই জানেন। তারপরে যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বৈষ্ণব পদাবলীর মধ্যে যে রস আছে সেই রসটা কিন্তু 5 প্রকার। সে 5 প্রকার, কিন্তু বাংলা সাহিত্যে এমনিতে রস কিন্তু 9 প্রকার। বৈষ্ণব পদাবলীর কবি যারা আছেন তাদের একটা নাম আছে, নাম হচ্ছে তাদেরকে মহাজন বলা হয়েছে। এবং বৈষ্ণব পদাবলী সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন দীনেশ চন্দ্র সেন। তিনি বলেছেন বৈষ্ণব পদাবলী সাহিত্য প্রেমের রাজ্য, নয়ন জলের রাজ্য। তাহলে আপনাকে এই যে খুবই গুরুত্বপূর্ণ একটি উক্তি, যে এই উক্তিটা কে বলেছেন, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্ন যদি সরাসরি চলে আসে অবাক হওয়ার কিছুই নেই। তারপরে খুবই গুরুত্বপূর্ণ প্রচলিত আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে ভুল। দেখেন, আমাদের যত ধরনের বাজারে গাইড আছে সেই গাইডগুলোতে আপনারা দেখবেন, কিংবা আমরা যে অনলাইনে পড়াচ্ছি সেখানে আপনারা দেখবেন, বলবে যে বৈষ্ণব পদাবলীর প্রথম সংকলন করা হয়েছে আউল মনোহর দাস। একটা সময় আমিও এটা জানতাম যে আউল মনোহর দাস হচ্ছে প্রথম সংকলক, কিন্তু এটার কোনো ভিত্তি নেই, এটার কোনো ডকুমেন্ট নেই, এটা ছিল একটা ফেক তথ্য। এটার কোনো সত্যতা কখনোই পাওয়া যায় না। আপনারা যদি মূল রেফারেন্সগুলো বের করেন তাহলে আপনারা দেখবেন যে এই ধরনের কথাবার্তা একটা ফেক কথা, যে পদসমুদ্র বা এখানে 15,000 পদ ছিল, বাবা আউল মনোহর দাস এটা সংকলন করেছেন, এই ধরনের কথাবার্তা আছে। কিন্তু আমরা এটা কোনো
এটার কোনো দলিল, দস্তাবেজ কিংবা কোনো বই, কোনো পুঁথি কিছুই আমরা পাই নাই। সুতরাং এই তথ্যগুলোকে নেওয়া যাবে না। তাহলে বৈষ্ণব পদাবলীর যে প্রথম সংকলক তিনি কে এবং সেই সংকলকের নাম কি? দেখুন, আহমদ শরীফের তার যে বই আছে বাঙালি ও বাংলা সাহিত্য দ্বিতীয় খণ্ড, সেটার 86 পৃষ্ঠায় তিনি একটি ছক দিয়েছেন। সেই ছকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম যে সংকলন, সেই সংকলনের নাম হচ্ছে ক্ষণদাগীর চিন্তামণি এবং সেটি সংকলন করেছেন শিবরাম চক্রবর্তী। এবং সেই শিবরাম চক্রবর্তী একটা নাম আছে, তার নাম হচ্ছে বল্লভ দাস। সেই বল্লভ দাস কিংবা শিবরাম চক্রবর্তী হচ্ছে বৈষ্ণব পদাবলীর প্রথম সংকলক এবং সেই সংকলনের নাম হচ্ছে ক্ষণদাগীর চিন্তামণি। সুতরাং যারা প্রশ্ন করবেন, যেসব অধ্যাপকরা প্রশ্ন করবেন, তারা কিন্তু ওই বাবা আউল মনোহর দাস, যেটার কোনো ভিত্তি নেই, এইটা কিন্তু প্রশ্ন করবেন না। পরীক্ষা যদি প্রশ্ন আসে যে বৈষ্ণব পদাবলীর প্রথম সংকলনের নাম কি কিংবা প্রথম সংকলককে, এই ধরনের প্রশ্ন আসলে কিন্তু আপনাকে অবশ্যই উত্তর করতে হবে ক্ষণদাগীর চিন্তামণি কিংবা শিবরাম চক্রবর্তী কিংবা শিবরাম চক্রবর্তীর আরেক নাম কি। খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার যে বৈষ্ণব পদাবলীর উৎস কি এবং প্রকৃতি কি। দেখেন, বৈষ্ণব পদাবলীর যে উৎস, সেই উৎসটা হচ্ছে বৌদ্ধ গান অর্থাৎ আমাদের যে চর্যাপদ আছে সেই বৌদ্ধ গান এবং গীত গোবিন্দ। আমরা জানি যে গীত গোবিন্দ হচ্ছে জয়দেবের, সংস্কৃত ভাষায় জয়দেবের গীত গোবিন্দ যে কাব্যটি আছে, সেই কাব্যের মধ্যে কিন্তু রাধা এবং কৃষ্ণকে নিয়ে লেখা হয়েছিল। সেইটার উপর ভিত্তি করেই কিন্তু আমাদের বৈষ্ণব পদাবলী লিখিত হয়েছে। তারপরে আমরা দেখবো যে বৈষ্ণব পদাবলীর যে প্রকৃতি কয় প্রকার, এটা আমরা বিভিন্ন পড়েছি, কিন্তু আসলে বৈষ্ণব পদাবলীর প্রকৃতি কয় প্রকার এই বিষয়ে আমরা কখনো খুব সম্ভবত ধারণা নিইনি। প্রথমত এটা একটা ধর্মীয় সঙ্গীত, দ্বিতীয়ত এটাকে বলা হচ্ছে কবিতা, এবং এটার একটা নাম আছে, সেই নামটি হচ্ছে রসভাষ্য। বৈষ্ণব পদাবলীতে রাধার কয়টি রূপ আছে? রাধার কিন্তু 3টি রূপ আছে। এই 3টি রূপ দেখেন এখানে দেয়া আছে। একটা মাথুর বা বিরহ পর্বা, তারপর হচ্ছে অভিসার, মিলন এবং সম্ভোগমান, আর একটা হচ্ছে বয়ঃসন্ধি বা মুগ্ধাভাব। তাহলে আমরা টোটাল যে বৈষ্ণব পদাবলী আছে সেখানে রাধার আসলে 3টি রূপ আমরা দেখতে পেয়েছি। তারপরে বৈষ্ণব পদাবলীর যে মূল সুরটা কিন্তু সেটা বিরহ। বৈষ্ণব পদাবলীর মূল সুর আসলে কোন জায়গা থেকে আমাদের এসেছে? বৈষ্ণব পদাবলীর মূল জায়গা এসেছে সংস্কৃত সাহিত্য থেকে, অর্থাৎ আমাদের সংস্কৃত যে সাহিত্যটা আছে জয়দেবের গীত গোবিন্দ, আমার কালিদাসের যে মেঘদূত দেখেছি, কালিদাসের মেঘদূত কিংবা জয়দেবের গীত গোবিন্দ থেকে কিন্তু আমার এই বিরহের যে ব্যাপারগুলো আছে সেই ব্যাপারগুলো এসেছে। কিংবা আমরা যদি দেখি রামায়ণের মধ্যে কিন্তু মূল সুর যে বিষয়টা সেটা কিন্তু বিরহ কিংবা করুণ রস। ঠিক আছে, তো সেই জায়গা থেকে অর্থাৎ সেই সংস্কৃত সাহিত্য থেকে কিন্তু আমার এই বৈষ্ণব পদাবলীর যে মূল সুর, সেই মূল সুর হচ্ছে বিরহ বা করুণ, সেই ব্যাপারটা কিন্তু এসেছে। সেই বিষয়গুলো কিন্তু আমরা আলোচনা করেছি। একদম ডিপলি যদি আপনি না ঢোকেন, এই বিষয়গুলো যদি না জানেন, তাহলে কিন্তু আপনি সকল প্রশ্নের উত্তর করতে পারবেন না। মনে রাখবেন, আপনার একটা এমসিকিউ বেশি হওয়া মানে, 2টা এমসিকিউ বেশি হওয়া মানে আপনি শত হাজার জনের সামনে চলে আসবেন, এবং এই 1-2 নম্বরের উপর নির্ভর করছে আপনি মেরিট লিস্টে প্রথম দিকে থাকবেন নাকি শেষের দিকে থাকবেন। রূপ গোস্বামীর একটা বই ছিল, সেই বইটার নাম ছিল উজ্জ্বল নীলমণি। সেই উজ্জ্বল নীলমণির মধ্যে তিনি যে বৈষ্ণব পদাবলীর বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ভাবে ভাগ করেছেন, সেইটাকে বিবেচনা করে পরবর্তী পর্যায়ে যারা সমালোচক আছেন তারা কিন্তু বিভাজন করেছেন। সেই ক্ষেত্রে আমাদের এই উজ্জ্বল নীলমণি বইটা কে লিখেছেন এবং এইটার আলোকে যে আমাদের বৈষ্ণব পদাবলী বিভিন্ন পর্যায়গুলো বিভক্ত করেছে, রস পর্যায়ে বিভিন্ন পর্যায়ে বিভক্ত করা হয়েছে, সেটা কিন্তু এই উজ্জ্বল নীলমণি বইয়ের আলোকে। এবারে দেখুন, বৈষ্ণব পদাবলীর যে রসতত্ত্ব আছে, সেই রসতত্ত্ব সম্পর্কে আমরা এখানে কয়েকটা প্রশ্ন রেখেছি। প্রথম কথা হচ্ছে বৈষ্ণব পদাবলীর কয়টা রস আছে সেটা আমরা আগেই বলেছি। তারপরে সবচেয়ে কম রস কোনটা আছে? সবচেয়ে কম আছে হচ্ছে শান্ত এবং দাস্য রস। তারপর হচ্ছে সবচেয়ে বেশি রস কোনটা আছে? সবচেয়ে বেশি রস কিন্তু আছে আমার মধুর রস। মধুর রসের আরেক নাম হচ্ছে উজ্জ্বল রস। এবং মোটামুটি পর্যায়ের বা মাঝামাঝি লেভেলের আছে হচ্ছে আমার সখ্য এবং বাৎসল্য রস। টোটাল রস আছে 5টা বৈষ্ণব পদাবলীতে। সবচেয়ে বেশি আছে হচ্ছে শৃঙ্গার রস কিংবা মধুর রস কিংবা উজ্জ্বল রস, আর সবচেয়ে কম আছে হচ্ছে শান্ত কিংবা দাস্য রস। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। বৈষ্ণব পদাবলী সম্পর্কিত কতিপয় যে তত্ত্বগুলো আছে, সেই তত্ত্বগুলো কিন্তু আমাদের জানা দরকার। সেই তত্ত্বগুলো কিন্তু আমরা লিখে দিয়েছি যে মধুর রস কত প্রকার, কি আছে, সেটা কয়টা ভাগে ভাগ করা যায়। তারপরে হচ্ছে এখানে আমরা দিয়েছি বৈষ্ণব পদাবলী যে নায়িকা কাকে বলে, এখানে দিয়েছি যে সমার্থা নায়িকা কাকে বলে, বৈষ্ণব পদাবলী অনুসারে রাস লীলা কি, বৈষ্ণব পদাবলী অনুসারে রাগানুগা ভক্তি কি, বৈষ্ণব পদাবলীর ধোয়া কি, গৌরচন্দ্রিকা কি, লীলারসের প্রধান পর্যায়গুলো কি আছে, পূর্বরাগ কি, তারপরে হচ্ছে পূর্বরাগের শ্রেষ্ঠ কবি কি, পূর্বরাগের উদাহরণ কি আছে, তারপরে হচ্ছে রূপানুরাগ কি এবং রূপানুরাগের শ্রেষ্ঠ কবি কি, বাসকসজ্জা কি, অভিসার কি, অভিসারের শ্রেষ্ঠ কবি কি, তারপরে হচ্ছে অভিসারের উদাহরণ দেওয়া আছে, তারপরে প্রেম বৈচিত্র্য কি, প্রেম বৈচিত্র্যের উদাহরণ কি, তারপরে হচ্ছে রাধার কয়টি আক্ষেপ দেখা যায়, রাধার 8টি আক্ষেপ দেখা যায়, সেগুলোর নাম কি, এবং সেই আক্ষেপ অনুরাগের শ্রেষ্ঠ কবি কি, এবং সেই লাইন থেকে শুরু করে সমস্ত কিছু দেওয়া আছে। তারপর হচ্ছে বিপলব্ধা কি,
এবং সে বিপ্লবধার উদাহরণ দেওয়া আছে, মান কি, মানের উদাহরণ দেওয়া আছে, মানের কয়টা উপাঙ্ক, 4টি উপাঙ্ক আছে। এইরকম ডিটেল বিষয়গুলো যদি আপনি একবার করে রিডিং করে রাখেন, তারপরেও কিন্তু আপনি উত্তর করতে পারবেন। এর কারণ হচ্ছে আপনার পরীক্ষায় লিখতে হবে না, উত্তরগুলো দেওয়া থাকবে, আপনি জাস্ট সিলেকশন করবেন, বৃত্তটা ভরাট করবেন। তো খণ্ডিতা কি, কলহন্তারিকা কি, ভাব সম্মিলন কি এবং ভাব সম্মিলনের শ্রেষ্ঠ কবি কি এবং সেটার উদাহরণ কি সুন্দর করে এখানে দেওয়া আছে, আপনি জাস্ট একবার পড়লেই হবে। বিরহ কি জিনিস সেটা দেওয়া আছে, প্রবাস কি দেওয়া আছে, প্রবাসের শ্রেষ্ঠ কবি কি দেওয়া আছে এবং উদাহরণও কিন্তু দেওয়া আছে। তারপর আমরা দেখলাম যে মাথুরটা জিনিসটা কি এবং মাথুরের শ্রেষ্ঠ কবি কি এবং সেটার উদাহরণ কিন্তু দেওয়া আছে। বিশেষ করে দেখেন এই উদাহরণটা, এই সখী আমারই দুঃখে নাহি ওর, এই ভরা ভাদর মহাভাদর শূন্য মন্দির মোড়, মোটামুটি আমরা এটা মোটামুটি মুখস্থ আছে। এবং এটা কোন পর্যায়ের কবিতা, এটা বিদ্যাপতি লিখেছেন আমরা জানি, কিন্তু এটা কোন পর্যায়ের কবিতা, এটা কিন্তু পরীক্ষা আসবে যে কোন পর্যায়ের কবিতা, এটা কি মাথুর পর্যায়ের কবিতা নাকি বিরহ পর্যায়ের কবিতা নাকি পূর্বরাগের কবিতা নাকি ভাব সম্মিলনের কবিতা, এই ধরনের প্রশ্ন আসবে। সুতরাং আপনার মনে হতে পারে যে এটা মনে হয় একেবারে এক বিরহ এবং মাথুরের মধ্যে একটা পার্থক্য আছে। বিরহ হচ্ছে একটা ক্ষণস্থায়ী বিষয়, বিরহের পর আবার মিলন হতে পারে, কিন্তু মাথুর মানে হচ্ছে চিরস্থায়ী বিরহ। অর্থাৎ শ্রীকৃষ্ণ যখন মথুরায় চলে গিয়েছেন, আর আসবেন না, কংসকে বধ করার জন্য চলে গেছেন, আর ফিরে আসবেন না, এই যে চিরস্থায়ী বিরহ, সেই বিরহকে বলা হচ্ছে মাথুর। আর এমনিতে যে বিরহ, হয়তো সাময়িক সময়ের জন্য গিয়েছেন দূরে কৃষ্ণ, আবারও তাদের মিলন হবে, ওইটাকে বলা হচ্ছে বিরহ। সুতরাং এটা কিন্তু বিরহ বললে হবে না, এটা কিন্তু অবশ্যই মাথুর বলতে হবে। বৈষ্ণব রসজ্ঞ সমালোচকগণ রাধার মনোভাব এবং আচরণকে 8টি ভাগে ভাগ করেছেন। সে 8টি কি কি? অভিসারিকা, বাসকসজ্জা, উৎকণ্ঠিতা, বিপ্লব্ধা, খণ্ডিতা, কলহান্তরিকা, প্রসিত ভর্তিকা, স্বাধীন ভর্তিকা। এই 8টা ভাগে রাধার মনোভাব এবং আচরণকে বিভক্ত করেছেন, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এবার খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, যেটা সাধারণ বইগুলোতে আপনি খুঁজে পাবেন না, সেটা হচ্ছে বৈষ্ণবীয় যে বৈষ্ণব পদাবলী, এটা তো মূলত গান। সেই গানটা আসলে সুরতাল যে পদ্ধতি আছে, সেই পদ্ধতির মধ্যে আমরা কয় প্রকারের আছে আসলে 5 প্রকার, এবং সেই 5 প্রকারের লিস্টটা কিন্তু দেওয়া আছে। একবার জাস্ট পড়ে রাখুন, পরীক্ষায় কাজে লাগবে। তারপর আমরা দেখলাম এই যে বৈষ্ণব পদাবলী যে গান বা কীর্তন, সেই বৈষ্ণব পদাবলী আসলে কয়টা অঙ্গ। বৈষ্ণব পদাবলী কিন্তু 6টি অঙ্গ আমরা পাচ্ছি, কথা, দোহা, আখর, তুক, ছুট এবং ঝুমুর। তাহলে আমাদের পরীক্ষা কিন্তু এইভাবে প্রশ্ন আসতে পারে যে কীর্তনের বা বৈষ্ণব পদাবলীর কয়টি অঙ্গ, কিংবা বৈষ্ণব পদাবলীর নিচের কোনটি বৈষ্ণব কীর্তনের অঙ্গ নয় কিংবা অঙ্গ, এই ধরনের প্রশ্ন আসতে পারে। সুতরাং এই জায়গাটা আপনাকে বসে পড়ে রাখতে হবে। বৈষ্ণব পদাবলী এটা যেহেতু গান, তাহলে এই বৈষ্ণব পদাবলী যে গান হয়, সেই বাদ্যযন্ত্র হিসেবে কি ব্যবহৃত হয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বাদ্যযন্ত্র হিসেবে দুটো জিনিস ব্যবহৃত হয়, একটা হচ্ছে খোল আর একটা হচ্ছে করতাল। খোল এবং করতাল দ্বারা আমাদের এই বৈষ্ণব পদাবলী কিন্তু বা এই কীর্তনটা কিন্তু গাওয়া হয়। ব্রজবলী সম্পর্কে মোটামুটি আপনারা জানি যে মৈথিলি এবং বাংলার মিশ্রণে আসলে মৈথিলি ভাষা হয়েছে, মোটামুটি এই কথাগুলো জানি। কিন্তু মৈথিলি সম্পর্কে যে জিনিসগুলো জানি না, সেই বিষয়গুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। মৈথিলির বৈশিষ্ট্য দেয়া আছে, এটা মাহবুল আলমের বইয়ের মধ্যেও দেয়া আছে। তো এই বৈশিষ্ট্য আমরা দেখলাম, কিন্তু এইখান থেকে ইম্পর্টেন্ট যে কথাবার্তা, ডক্টর সুকুমার সেনের মতে ব্রজবলী কোন দুটি ভাষার মিশ্রণ? দেখেন তিনি বলেছেন যে এটার মধ্যে মৈথিলি ব্যাপার আছে আর অবহট্ট আছে, এর মধ্যে আবার মৈথিলি ব্যাপারটা হচ্ছে বেশি। এবং ডক্টর সুকুমার সেন আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, এই যে ব্রজবলী শব্দটা, এটা আসলে কোন শব্দ থেকে এসেছে, সেটা কিন্তু এই ব্রজা অলি শব্দ থেকে কিন্তু ব্রজবলী এসেছে, এটা সুকুমার সেন মনে করছেন। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার যে মৃণালিনী উপন্যাস আছে, সেখানে কিন্তু তিনি ব্রজবলী ভাষায় গীত রচনা করেছিলেন। তাহলে আপনার পরীক্ষায় কিন্তু চলে আসতে পারে যে কোন উপন্যাসের মধ্যে ব্রজবলী ভাষায় গীত রচিত হয়েছে, কিংবা কোন উপন্যাসিক ব্রজবলী ভাষায় গীত রচনা করেছেন, কিংবা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন উপন্যাসের মধ্যে ব্রজবলী ভাষা ব্যবহার করেছেন। এই ধরনের প্রশ্ন নানানভাবে আসতে পারে, যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং ব্যতিক্রমী একটি তথ্য। বৈষ্ণব পদাবলীর কবি কয়জন? ডক্টর দীনেশ চন্দ্র সেন বলেছেন 184 জন, এর মধ্যে 11 জন হচ্ছে মুসলিম কবি। বৈষ্ণব পদাবলীর কবি সম্পর্কে কিন্তু আরো অনেকগুলো তথ্য এবং প্রশ্নোত্তর পর্ব দেওয়া আছে, আপনারা এখান থেকে চাইলে কি করতে পারবেন, দেখে নিতে পারবেন যে কার ভাই কে, ভাতৃত্রয় কে। 3 ভাই ছিল, 3 ভাই তারা, তার মধ্যে হচ্ছে গোবিন্দ ঘোষ, মাধব ঘোষ, বাসু ঘোষ, এরা কিন্তু আসলে বৈষ্ণব পদাবলী রচনা করেছেন। আর অনেকগুলো তথ্য এখানে দেওয়া আছে, দেখে নেবেন। তারপরে হচ্ছে ডক্টর মোহাম্মদ আহমদ শরীফ, তিনি বলেছেন যে বৈষ্ণব পদাবলীর কবি কয়জন? তিনি বলছেন কবি হচ্ছে 300 জন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বৈষ্ণব পদ সংকলিত হচ্ছে কোন অঞ্চলে? এটা কিন্তু বাংলাদেশে হয়নি, এটা হচ্ছে পশ্চিমবঙ্গে হয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথাবার্তা। এবং কত শতাব্দীতে বা কত শতকে বৈষ্ণব পদাবলী সংকলিত হয়েছে, সেটা হচ্ছে 18 শতকে। অলরেডি আমরা দেখিয়েছিলাম, প্রথম সংকলক হচ্ছে শিবরাম চক্রবর্তী। আহমদ শরীফ যে ছকটি দিয়েছেন, সেই ছকটি আমরা দেখতে পাচ্ছি যে প্রথম যে সংকলনের নাম সেটি হচ্ছে ক্ষণদা গীত চিন্তামণি। এটা সংকলন করেছিলেন শিবরাম চক্রবর্তী ওরফে, অর্থাৎ তার ডাকনাম হচ্ছে বল্লভ দাস। এবং সেখানে 309 থেকে
15টা পদ ছিল এবং 18শো শতকে দেয়া আছে 1705 খ্রিস্টাব্দে শিবরাম চক্রবর্তী ক্ষণদাগীর চিন্তামণি নামে প্রথম সংকলন করলেন বৈষ্ণব পদাবলীর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর আগে ওই যে বাবা আউল মনোহর দাস বা পদসমুদ্র, এগুলো ফেক কথাবার্তা, এগুলোর কোনো বাস্তবতা ছিল না। পদকল্পতরু নামে যে সংকলনটি আছে, এটা সংকলক ছিলেন হচ্ছে বৈষ্ণব দাস। খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসতে পারে, কারণ এখানে পদ অনেক বেশি, সবচেয়ে বেশি পদ। তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি, সেটি হচ্ছে পদরত্নাবলী, কারণ পদরত্নাবলী সম্পাদনা করেছেন কিংবা সংকলন করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। সুতরাং পরীক্ষায় প্রশ্ন আসবে রবীন্দ্রনাথ ঠাকুর কোন সংকলনটি করেছেন কিংবা পদরত্নাবলী সংকলনটি কে করেছেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একক কবির প্রথম সংকলন কোনটি? এটা কিন্তু আমাদের বিদ্যাপতির পদগুলো নিয়ে একটা সংকলন হয়েছিল, সেই সংকলনটা করেছিল নগেন্দ্রনাথ গুপ্ত। সুতরাং এই তথ্যটাও কিন্তু ইম্পর্টেন্ট। বৈষ্ণব পদকর্তাদের যে সময় আছে, সংখ্যা আছে এবং বিভাজন আছে, সেটা আমরা একটু দেখবো। বিমান বিহারী মজুমদার তিনি যেটা করেছেন, যে বৈষ্ণব পদাবলী যারা লিখেছেন তাদের যেসব পদকর্তা আছেন তাদের কিন্তু 5টা ভাগে ভাগ করেছেন। প্রথম বর্গকে তিনি বলেছেন 4 জন, একজন হচ্ছে বিদ্যাপতি, চণ্ডীদাস, যশোরাজ খান এবং রায় রামানন্দ, প্রথম পর্যায়ের। তারপর দ্বিতীয় বর্গে তিনি রেখেছেন 15 জন, তৃতীয় বর্গে তিনি রেখেছেন হচ্ছে 8 জন এবং চতুর্থ বর্গে দেখবো আমরা 6 জন রেখেছেন এবং পরবর্তীতে আরো পঞ্চম পর্যায়ে আরো অনেককে রেখেছেন। সুতরাং বৈষ্ণব পদাবলীর পদকর্তাকে আসলে কয় ভাগে ভাগ করা যায়? 5 ভাগে ভাগ করা যায়। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথাবার্তা। এখানে কিন্তু আরো অনেকগুলো তথ্য এখানে দেওয়া আছে। তারপর আমরা দেখবো যে পদকর্তার যে পরিচয় এখানে দেওয়া আছে। প্রত্যেকে একবার করে জাস্ট রিডিং করে রাখবেন, যেহেতু বৈষ্ণব পদাবলী সম্পর্কিত আমাদের অনেকগুলো প্রশ্ন আসবে। সুতরাং আমরা যদি একটু ভিতর থেকে না পড়ে রাখি তাহলে কিন্তু আমাদের পরীক্ষায় প্রশ্ন কমন পড়বে না। দেখেন বিদ্যাপতির যে কবি মানুষ সেটা দেওয়া আছে এবং বিদ্যাপতির সম্পর্কিত এখানে যে তথ্যগুলো দেওয়া আছে, বিদ্যাপতির অবদান কি, তার মধ্যে কিছু কিছু অবদান দেখেন। বিরহ এবং যে মাথুর যে পদ আছে, এটার শ্রেষ্ঠ পদকর্তা কিন্তু আমাদের বিদ্যাপতি। এবং উৎপ্রেক্ষা রচনায় সবচেয়ে সিদ্ধহস্ত কে ছিলেন কিংবা সবচেয়ে বেশি উৎপ্রেক্ষা কে ব্যবহার করেছেন এবং উৎপ্রেক্ষা ভালোভাবে ব্যবহার করতে পেরেছেন কে, সেটা হচ্ছে বিদ্যাপতির ব্রজবুলি ভাষার জনক, ভাব সম্মিলন বা ভাবোল্লাসের একক মানে অপ্রতিদ্বন্দ্বী এই ভাব সম্মিলন কিংবা ভাবোল্লাসের যে পদগুলো আছে, এটা বিদ্যাপতির চাইতে ভালো কেউ লিখতে পারেন না। তারপরে আমরা দেখবো যে বিদ্যাপতির বিশেষণগুলো কি। বিদ্যাপতির যে উপাধি কিংবা বিশেষণ, তার মধ্যে কিন্তু একটা আছে ঠক্কুর বা ঠাকুর, এবং তার আরেক নাম কিন্তু রসিক স্বভাভূষণ সুখকন্দ, এবং তাকে কিন্তু কবি সার্বভৌম বলা হয়, অভিনব জয়দেব বলা হয়, কবি কণ্ঠহার, এবং কবি কণ্ঠহার কি নাম দিয়েছেন সেই নামটা ইম্পর্টেন্ট। মৈথিলী কি কোকিল বলা হয়। তার কিন্তু অনেকগুলো বিশেষণ আছে, এখান থেকে যে কোনো বিশেষণ পরীক্ষা কিন্তু চলে আসতে পারে। তারপরে বিদ্যাপতির যে কবি মানুষ আছে, সেই কবি মানুষ সম্পর্কিত এখানে একটা আলোচনা আছে, আপনি জাস্ট একবার রিডিং করবেন। বিদ্যাপতির কিন্তু অনেকগুলো বই আছে, সেই বইগুলো আপনারা একটু দেখেন যে কার নির্দেশে তিনি লিখেছেন। দেব সিংহের, শিব সিংহের নির্দেশে তিনি অনেকগুলো বই লিখেছেন, সেই বইগুলো কিন্তু এখানে দেওয়া আছে, আপনারা একবার জাস্ট পড়ে রাখবেন। এবার একটা মজার তথ্য দিব, সেটা হচ্ছে আমরা জানি যে বাংলা সাহিত্যের চণ্ডীদাস সমস্যা, কিন্তু বিদ্যাপতি সমস্যা এই কথাটা কিন্তু আমরা শুনিনি। বিদ্যাপতি সমস্যাটাও কিন্তু ছিল। বিদ্যাপতি যেহেতু অনেক বেশি জনপ্রিয় হয়েছেন, তখন ওই বিদ্যাপতির ভণিতায় বাঙালি কবি, বিভিন্ন কবিরা কিন্তু পদ রচনা করেছেন। তখন আসলে কোন কবিতাটা, কোন পদটা বিদ্যাপতির, কোনটা বিদ্যাপতির না, কে বাঙালি বিদ্যাপতি, এই ধরনের একটা প্রবলেম দেখা দিল। তখন ওই প্রবলেমটাকে বলা হচ্ছে বিদ্যাপতি প্রবলেম বা বিদ্যাপতি সমস্যা। তো বিদ্যাপতি সম্পর্কিত এখানে তথ্য দেওয়া আছে, আপনারা জাস্ট পড়বেন। এবং বাঙালি বিদ্যাপতি নামে একজন ছিলেন যিনি বাংলা ভাষায় লিখেছেন এবং এই বাংলাদেশের, তাকে বলা হচ্ছে নকল বিদ্যাপতি কিংবা ছোট বিদ্যাপতি কিংবা বাঙালি বিদ্যাপতি বলা হচ্ছে। সুতরাং এইসব কারণে কিন্তু বিদ্যাপতির সমস্যা দেখা দিয়েছিল। এবং বাঙালি বিদ্যাপতি যিনি ছিলেন তার একটা উপাধি ছিল, তার উপাধি কিন্তু কবিরঞ্জন। তার উপাধি হচ্ছে কি? কবিরঞ্জন। এইখানে আমরা বিদ্যাপতির কিছু গুরুত্বপূর্ণ পদ দিয়েছি যেগুলো খুবই ইম্পর্টেন্ট। এবার চণ্ডীদাস সম্পর্কিত তথ্যগুলো আমরা দেখবো। চণ্ডীদাস তিনি বাঁশুড়ী দেবীর ভক্ত ছিলেন, তিনি বাংলা পদাবলীর জনক। তারপরে হচ্ছে চণ্ডীদাসের উপাধি এবং বিশেষণ দেখব। তিনি হচ্ছে ব্যঞ্জনার কবি এবং তিনি হচ্ছেন দুঃখের কবি। দুঃখের কবি নাম কে দিয়েছেন? রবীন্দ্রনাথ ঠাকুর নাম দিয়েছেন। এবং এখানে দেখেন অলঙ্কার প্রয়োগের ক্ষেত্রে উপমা এবং রূপক সবচেয়ে বেশি ব্যবহার করেছেন বা সার্থক ব্যবহার করতে পেরেছেন, তিনি হচ্ছেন চণ্ডীদাস। তারপরে সবার উপরে মানুষতা তাহার উপরে নাই, এটা কিন্তু চণ্ডীদাস বলেছেন। তারপর হচ্ছে পূর্বরাগ, প্রেম বৈচিত্র্য, আক্ষেপণরাগ, দান, লোক, নৌকা বিলাস, এইসব পর্যায়ে কিন্তু শ্রেষ্ঠ কবি চণ্ডীদাস। রাধাকে সহজ সরল এবং গ্রাম্য নারী হিসেবে উপস্থাপন করেছেন চণ্ডীদাস। চণ্ডীদাসের কবি মানুষটা এখানে দেওয়া আছে, জাস্ট আপনি একবার রিডিং করে রাখবেন। চণ্ডীদাস সম্পর্কিত যে উদ্ধৃতিগুলো পরীক্ষায় আসতে পারে, যেগুলো খুব গুরুত্বপূর্ণ, সেগুলো এখানে দেওয়া আছে, আপনারা একবার দুবার করে পড়ে রাখবেন। জ্ঞানদাসের পরিচয় দেওয়া আছে, জ্ঞানদাসের কবি মানুষ দেওয়া আছে, এবং জ্ঞানদাস সম্পর্কিত যে খুবই গুরুত্বপূর্ণ যে তথ্যটি আছে সেটা লেখা আছে। দেখেন যে কোন অভিব্যক্তির জ্ঞানদাস অনন্য, এমন একটা অভিব্যক্তি আছে যেটা জ্ঞানদাস ছাড়া অন্যরা অত ভালোভাবে দিতে পারেননি। সেটা হচ্ছে দেহের সঙ্গে মনের একটা নিবিড় সম্পর্ক, দেহ এবং মনের একটা চমৎকার সম্পর্কের যে ব্যাপারটি আছে, সেই সম্পর্কের ব্যাপারটি কিন্তু আমরা জ্ঞানদাসের পদের মধ্যে দেখতে পাই।
এবার দেখেন জ্ঞানদাসের অনেকগুলো উপাধি আছে, সেই উপাধিগুলো আমরা আসলে কয়টা জানি একটু দেখি। একটা হচ্ছে মঙ্গল ঠাকুর, শ্রীমঙ্গল, মদন মঙ্গল, চণ্ডীদাসের সার্থক উত্তরসূরি, এবং তিনি কিন্তু সঙ্গীত বিষয়ে ব্যাপক অভিজ্ঞ ছিলেন, এটা পরীক্ষায় আসতে পারে। তারপরে দেখেন তিনি কিন্তু উপমা এবং উৎপ্রেক্ষা অলঙ্কার বিষয়ে বেশ পরিণত ছিলেন আমাদের জ্ঞানদাস, এবং তিনি প্রায় 200-র মতো পত্র রচনা করেছেন। জ্ঞানদাসের গুরুত্বপূর্ণ উদ্ধৃতি এখানে দেওয়া আছে। গোবিন্দ দাসের পরিচয় এখানে দেওয়া আছে, কবি মানুষ দেওয়া আছে। গোবিন্দ দাসের অনেকগুলো উপাধি আছে, সেই উপাধিগুলো আমরা দেখবো। যে গোবিন্দ দাসের সবচেয়ে বড় উপাধি তিনি কিন্তু কবিরাজ। গোবিন্দ দাস কবিরাজ, ডক্টর আহমদ শরীফ কিন্তু সবসময় এই কবিরাজ কথাটা বেশি বলেছেন। তারপর তার আরেকটা উপাধি হচ্ছে কবীন্দ্র। কবীন্দ্র এটা কিন্তু দীপ গোস্বামী আছে, তিনি এই নামটি দিয়েছিলেন তার উপাধি, অর্থাৎ গোবিন্দ দাসের উপাধি হচ্ছে কবীন্দ্র। তারপরে হচ্ছে তিনি বিদ্যাপতির ভাবশিষ্য, আমরা জানি তিনি তাকে দ্বিতীয় বিদ্যাপতি বলা হয়, এটাও হয়তো কেউ জানি। এবং তিনি হচ্ছেন সৌন্দর্যের কবি, অর্থাৎ তিনি হৃদয় বা মনের কথার চাইতে তিনি বাহ্যিক যে চাকচিক্য সৌন্দর্য, ভাষার অলঙ্কারের যে সৌন্দর্য, এই বিষয়গুলোকে কিন্তু প্রাধান্য দিয়েছেন। এবং রাধার রূপ, তারপরে কৃষ্ণের রূপ, এই বিষয়গুলোতে তার প্রাধান্য আছে। এই জন্য তাকে বলা হচ্ছে তিনি কিন্তু রূপানুরাগের কবি, অর্থাৎ রূপের প্রতি মুগ্ধ হওয়ার যে বিষয়টি আছে সেই বিষয়টি তার কবিতার মধ্যে ব্যাপকভাবে আছে। এবং বিরহের পথ তিনি লেখেনি নাই বললে চলে, বা লিখেছেন সেগুলো সার্থক হয় নাই। অর্থাৎ বিরহের পদে কিন্তু আমাদের চণ্ডীদাস কিংবা জ্ঞানদাস তারাই কিন্তু ইম্পর্টেন্ট, কিংবা বিদ্যাপতি কিন্তু ইম্পর্টেন্ট। তারপর আমরা দেখবো যে তিনি আরেকটি বই লিখেছিলেন খুব গুরুত্বপূর্ণ, সেটার নাম হচ্ছে গীতামৃত। এটা হচ্ছে শ্রীবিনাশ আচার্য। শ্রীবিনাশ আচার্য শ্রী চৈতন্যের সহচরী ছিলেন, তার অনুরোধে তিনি এই বইটি কিন্তু লিখেছিলেন। গোবিন্দ দাসকে কবিরাজ উপাধি কে দিয়েছিলেন? এই কবিরাজ মানে হচ্ছে যে লতাপাতার যে কবিরাজ, সে কবিরাজ না, কবিরাজ মানে হচ্ছে কবিদের রাজা। এই কবিরাজ উপাধি দিয়েছিলেন শ্রীবিনাশ, কিন্তু এই উপাধি দিয়েছিলেন, ঠিক আছে। এবং তাকে দ্বিতীয় বিদ্যাপতি উপাধি দিয়েছিলেন হচ্ছে বল্লভ দাস, এবং তাকে বলা হচ্ছে কিন্তু অভিসারের রাজাধিরাজ, ঠিক আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ, তিনি হচ্ছেন অভিসারের রাজাধিরাজ। এই পর্যায়ে এখানে আমরা দেখবো গোবিন্দ দাসের গুরুত্বপূর্ণ উক্তিগুলো দেওয়া আছে। মুসলমান পদগতদের সম্পর্কে বলা আছে, এবং জীবনী সাহিত্য, অর্থাৎ শ্রী চৈতন্য এবং চৈতন্যর সহচরী যারা আছে তাদের জীবন নিয়ে যে সাহিত্যগুলো আছে সেখানেও বর্ণনা দেয়া আছে। তারপরে সেই এখানে গুরুত্বপূর্ণ চৈতন্য যে জীবনীগুলো আছে সেগুলো দেওয়া আছে, একবার করে রিডিং করলে হবে। কর্চা কি সেটা দেওয়া আছে, স্বর গোস্বামী কি, স্বর গোস্বামী কয়জন, 6 জন, সেই 6 জনের কথা এখানে বলা আছে। এবার আমরা দেখবো বাংলা সাহিত্যে বৈষ্ণব পদাবলীর প্রভাব। তার মধ্যে প্রথমে আমরা পাবো মাইকেল মধুসূদন দত্ত। তিনি তার যে ব্রজাঙ্গনা যে কাব্যটি আছে সেটা কিন্তু একেবারেই বৈষ্ণব পদাবলীর আলোকে তিনি রচনা করেছিলেন। বৈষ্ণব পদাবলী দ্বারা যদি আধুনিক কোনো কবি সবচেয়ে বেশি প্রভাবিত হয়ে থাকেন তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর পদে পদে বৈষ্ণব পদাবলী দ্বারা প্রভাবিত হয়েছিলেন। তিনি বৈষ্ণব পুঁথি সংকলন করেছেন, আপনারা দেখেছেন। তিনি মৈথিলি ভাষা সংকলন করেছেন, মৈথিলি ভাষার অভিধান সংকলন করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ষার যে ঋতু বৈচিত্র্য আছে, এই ধরনের কবিতাগুলোর মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর একেবারেই বৈষ্ণব পদাবলী দ্বারা প্রভাবিত ছিলেন। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম দিকের যে কাব্যগ্রন্থ আছে ভানুসিংহ ঠাকুরের পদাবলী, এটা কিন্তু ব্রজবুলি ভাষায় লেখা অনেকটা, এবং সেখানে বিদ্যাপতির আদলে, অর্থাৎ বিদ্যাপতিকে অনুসরণ করে ব্রজবুলি ভাষায় তিনি কিন্তু ভানুসিংহ ঠাকুরের পদাবলীর অনেক কবিতা লিখেছেন। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে অংশটা সেটা হচ্ছে মরণ রে তুহ মম শ্যাম সমান। এই যে তুহ, এটা কিন্তু আমাদের ব্রজবুলি ভাষা বা মৈথিলি ভাষা, ঠিক আছে। তারপরে আমরা দেখব বিরহ যে কবিতাটি আছে সেটা কোরীয় কোমল কাব্যগ্রন্থের একটি কবিতা, সেটি বৈষ্ণব পদাবলী দ্বারা প্রভাবিত। তারপরে বিলাপ কবিতা, এটা কোরী এবং কোমল কাব্যগ্রন্থের মধ্যে আছে। তারপরে হচ্ছে দেহের মিলন, এটাও কোরীয় কোমল। তারপরে হচ্ছে পূর্বকালে, এটা হচ্ছে মানসিক কাব্যে আছে, এবং এই কবিতাগুলো হচ্ছে বৈষ্ণব পদাবলী দ্বারা প্রভাবিত। তারপরে আমরা দেখব একাল ও সেকাল কবিতাটি মানসিক কাব্যের মধ্যে আছে, এবং বৈষ্ণব কবিতার নামই একটা কবিতা আছে, কবিতার নামই বৈষ্ণব কবিতা, এইটা আমরা দেখেছি। এই কবিতাটা আছে সোনারতরী কাব্যগ্রন্থের মধ্যে, এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং সেই কবিতা প্রথম যে লাইন, সেই লাইনটা আপনারা নিশ্চয় শুনে থাকবেন, শুধু বৈকুণ্ঠের তরে বৈষ্ণবের গান। আমরা এখানে সেই বৈষ্ণব যে কবিতাটা আছে, সেই বৈষ্ণব কবিতাটা রবীন্দ্রনাথ ঠাকুরের দিয়েছি। এইটা একেবারে বৈষ্ণব পদাবলী এবং বৈষ্ণব পদাবলীর যেসব কবি আছে তাদেরকে নিয়ে এই কবিতাটা লিখিত হয়েছে। তারপর আমরা দেখবো যে গীতাঞ্জলি যে কাব্যগ্রন্থ আছে এবং কল্পনা যে আছে, সেখানেও কিন্তু তিনি বৈষ্ণব পদাবলী দ্বারা প্রভাবিত হয়েছেন, এবং রবীন্দ্রসঙ্গীতটাও বৈষ্ণব পদাবলী দ্বারা প্রভাবিত হয়েছে। তারপর আমরা এখানে আরো কিছু দেখবো যে বৈষ্ণব পদাবলী। তারপরে এখানে আমরা দেখবো যে কোন আধুনিক কবি শৈশবেই বিদ্যাপতির পুঁথি নিয়ে গবেষণা করেছেন, সেটি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। কোন আধুনিক কবি মৈথিলি শব্দের অভিধান রচনা করেছেন, এটা আমি একবার বলেছি, রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার যে কোন কবি বিদ্যাপতি এবং চণ্ডীদাসের মধ্যে একটা তুলনা দেখিয়েছিলেন, তিনি দেখিয়েছিলেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। এবং এই তুলনাটা হচ্ছে মাস্ট রিড। আপনি যদি বাংলা সাহিত্যে শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্যাপতি এবং চণ্ডীদাসের যে তুলনাটা করেছে সেই তুলনাটা আপনাকে পড়তেই হবে, জানতেই হবে। এবং এইটা হাজার হাজার কোটি স্টার্ট দিয়ে রাখেন, অনেক বেশি ইম্পর্টেন্ট। এইখান থেকে যে কোনো লাইন চলে আসতে পারে। তারপরে প্রথম যে কথাটা, এটি অনেক বেশি ইম্পর্টেন্ট, যে বিদ্যাপতি সুখের কবি, চণ্ডীদাস দুঃখের কবি।
বিদ্যাপতি সুখের কবি, চন্ডিদাস দুঃখের কবি কে বলেছেন এই ধরনের, কিংবা এইখান থেকে এই তুলনা থেকে যে কোনো প্রশ্ন কিন্তু চলে আসতে পারে। সুতরাং খুবই গুরুত্বপূর্ণ, এই অংশটা অবশ্যই পড়ে রাখবেন। তারপর আমরা দেখবো জ্ঞানমূলক যে প্রশ্নগুলো আছে, যে এটা কি, এটা কত সালে, এটা কি, এই ধরনের যে প্রশ্নগুলো আছে তথ্য নির্ভর, এই প্রশ্নগুলো তো অনেকেই পারবে। কিন্তু যে অনুধাবনমূলক যে প্রশ্নগুলো আছে, এটার সাথে এটা কি, বিষয় থেকে ভেতর থেকে যে প্রশ্নগুলো আছে, সেইটা কিন্তু আপনার তথ্যমূলক না, সেখানে কিন্তু আপনার আন্ডারস্ট্যান্ডিং মূলক, সেটা কিন্তু আপনার অনুধাবনমূলক। আপনাকে বুঝতে হবে, জানতে হবে এটা আসলে কি, এটাও আছে, এটা এরকম 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 জানতে হবে। সেক্ষেত্রে আমরা বিদ্যাপতি এবং চণ্ডীদাসের একটা পার্থক্য এখানে দেখিয়েছি, খুব ভালোভাবে আপনারা দেখে নেবেন। তারপরে আমরা হচ্ছে বিদ্যাপতি এবং গোবিন্দ দাসের মধ্যে একটা পার্থক্য আমরা এখানে দেখিয়েছি। তারপরে হচ্ছে এখানে চণ্ডীদাস এবং জ্ঞানদাসের মধ্যে একটা পার্থক্য দেখিয়েছি, যেটা আপনি অবশ্যই পড়ে রাখবেন। তারপরে হচ্ছে জ্ঞানদাস এবং গোবিন্দ দাসের মধ্যে একটা পার্থক্য দেখিয়েছি, খুব ভালোভাবে পড়তে হবে। তারপরে আমরা দেখেন যে বৈষ্ণব পদবলী যে ছন্দ আছে, কোন ছন্দে লেখা হয়েছে, এবং সেই ছন্দটা কিন্তু মাত্রাবৃত্ত ছন্দ, এবং সেই মাত্রাবৃত্ত ছন্দ দিয়েই কিন্তু আমাদের ব্রজবলী যে ভাষার যে পদগুলো আছে সেটা খুবই সার্থকতা পেয়েছে। এবং রবীন্দ্রনাথ ঠাকুর সেই ছন্দকে তিনি একটা নাম দিয়েছেন, সেই ছন্দের নাম হচ্ছে সংস্কৃত ভাঙা ছন্দ, কিংবা এটার আরেক নাম হচ্ছে ব্রজবলী ভাঙা ছন্দ। সুতরাং খুবই গুরুত্বপূর্ণ যে এই কোন ছন্দ দ্বারা ব্রজবলী ভাষায় লিখিত পদাবলী রচিত হয়েছে, কিংবা বৈষ্ণব পদাবলীতে কি ধরনের ছন্দ ব্যবহৃত হয়েছে। বৈষ্ণব পদাবলী যে গীতি ধর্মিতা কিংবা তার যে শিল্পগুণ, এই বিষয়ে একটা আলোচনা আছে, পড়ে রাখতে পারেন। এবং মধ্যযুগের বাংলা গীতি কবিতার একটা সংকলন আছে, যেটা প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সমস্ত বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। সেটা সম্পাদনা করেছেন মোহাম্মদ আব্দুল হাই এবং আহমদ শরীফ। এবং সেখানে কিন্তু বিভিন্ন পর্যায়ের কবিতাগুলো ভাগ করে দেয়া আছে, কোনটা বিরহের কবিতা, কোনটা মাথুরের কবিতা, কোনটা হচ্ছে ভাব সম্মেলনের কবিতা, কোনটা হচ্ছে রাধা অনুরাগের কবিতা, কোনটা কৃষ্ণ অনুরাগের কবিতা, এরকম করে ভাগ করে দেওয়া আছে। আমি এইখানে সময় স্বল্পতার কারণে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এই জন্য সেই অংশটুকু দিলাম না। আমি আমার লেকচারে সেখান থেকে কিন্তু অনেকগুলো কবিতা দিয়েছি, কারণ এখান থেকে আপনার পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে এই কবিতাটা কার, বা এটা কোন পর্যায়ের কবিতা, বা এটা কোন পর্যায়ের পদ। সুতরাং এইভাবে কিন্তু বাংলাবিদ প্ল্যাটফর্মে প্রত্যেকটা টপিক অথেন্টিক রেফারেন্সের আলোকে এবং টেক্সটের আলোকে অনেকগুলো বই পড়ে চমৎকার করে ভেতর থেকে শিট করে দেওয়া হচ্ছে, হ্যান্ডনোট করে দেওয়া হচ্ছে। আপনার কাজ হচ্ছে সেটা বোঝা, ক্লাসটা করা এবং পরীক্ষার হলে যাওয়া। বাংলাবিদ থেকে যদি এই প্রশ্নগুলো কমন না পড়ে, তাহলে অন্য কোনো প্ল্যাটফর্মে অন্য কোনো জায়গায় পড়ে অনেক বেশি পারবে, এটা বাংলাবিদ মনে করছে না, এবং এটা বাংলাবিদের শিক্ষার্থীরা মনে করছে না। আশা করি আপনারা ক্লাসটি বুঝতে পেরেছেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা।